আমরা এখন ইজি বায়োলজি বই থেকে তোমাদের 11 অধ্যায়ের ঢাকা বোর্ড 20 সালে প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। দেখো ঢাকা বোর্ড 20 সালের প্রশ্নটা কি বলেছে, এক দুটো ডায়াগ্রাম দেওয়া আছে। চিত্র এ যেখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে কি দেওয়া আছে, পুং গ্যামেট উৎপত্তি কি হয় সেই প্রক্রিয়া দেওয়া আছে, এবং চিত্রে বি একটা কি দেওয়া আছে, স্ত্রী গ্যামেটোফাইটের শেষ অবস্থা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এখানে প্রথম কোশ্চেন বলেছে ক নাম্বারে ইমবাইবেশন কি। একটা জিনিস দেখো, ইমবাইবেশন কি যেটা চিন্তা করি আমরা। দেখো ইমবাইবেশনের ব্যাপারটা হচ্ছে, ইমবাইবেশন কি অর্থাৎ যখন আমরা দেখছি যে কলরধর্মী পদার্থগুলো যেগুলো আছে, যেগুলো আধা শুকনা বা অর্ধ শুকনো থাকে, সেগুলো হচ্ছে খুব সহজেই যে প্রক্রিয়ায় পানি শোষণ করে ফেলতে পারে, তরল পদার্থ শোষণ করতে পারে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ইমবাইবেশন। হ্যাঁ, যেমনটা মনে করো আমি যদি কলমটা পানির মধ্যে ফেলে দেই, এটা কিন্তু পানি শোষণ করবে না। একটা টিস্যু ফেলে দিলে কিন্তু পানি শোষণটা করবে। তো এটা হচ্ছে কলরধর্মী পদার্থ যারা পানি শোষণ করতে পারে। তো এই কলরধর্মী পদার্থগুলা যে প্রক্রিয়ায় পানি শোষণ করে তাকে বলা হচ্ছে ইমবাইবেশন। তো একটু যদি আমি বইয়ের আলোকে দেখাই তোমাকে, দেখো আমাদের বইয়ে কি বলেছে। দেখো বইয়ে কিন্তু সেটাই বলা আছে। দেখো ইমবাইবেশন হলো কলের জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের প্রক্রিয়া, যে প্রক্রিয়া শোষণ করা হয়। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন বলেছে রাতের বেলা গাছের নিচে ঘুমানো বিপজ্জনক কেন। হ্যাঁ, রাতের বেলা, কারণ আমরা জানি যে রাতের বেলা কিন্তু অক্সিজেন কি বলো দেখি, অক্সিজেনের অভাব হতে পারে গাছের নিচে। সেই ক্ষেত্রে কিন্তু রাতের বেলা গাছের নিচে থাকা বিপজ্জনক, কারণ অক্সিজেন শুধুমাত্র দিনের বেলায় প্রডিউস হয়। দেখেছি সালোকসংশ্লেষণের দুইটা পার্ট আমরা দেখেছি আমাদের বইয়ে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে অন্ধকার নির্ভর পর্যায়। সো আলোক নির্ভর পর্যায়ে কিন্তু অক্সিজেনটা প্রডিউস হয়, এবং অন্ধকার নির্ভর পর্যায়ে কিন্তু গ্লুকোজটা প্রডিউস হচ্ছে। তো এই যে অক্সিজেন শুধুমাত্র দিনের বেলা প্রডিউস হচ্ছে, আর রাতের বেলা কিন্তু গ্লুকোজটা প্রডিউস হচ্ছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু দুই বেলায় বের হচ্ছে। তো সেক্ষেত্রে যখন আমরা গাছের নিচে যাই তখন অক্সিজেনের অভাবটা তৈরি হয়, এবং কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে রিডিউস হওয়ার কারণে সেখানে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এই জন্য রাতের বেলা কিন্তু বড় বড় যে গাছগুলো আছে সেখানে না থাকাই ভালো। তো দেখো আমাদের বইয়ের ভাষায় কি বলেছে, রাতের বেলা মূলত গাছের নিচে, দেখো কি বলছে, রাতের বেলা মূলত গাছের নিচে শ্বসনের ফলে O2 এর অভাব থাকে, তাই এই অবস্থা ঘুমানো বিপজ্জনক। কারণ রাতের বেলা গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে, যেটা বললাম তোমাদের। ঠিক আছে, ফলে অক্সিজেন কিন্তু সালোক সংশ্লেষণ বন্ধ থাকলেও শ্বসন কিন্তু দুই বেলাই হয়, রাতের দিনে সবসময় হয়। ফলে অক্সিজেন উৎপন্ন হয় না এবং CO2 গ্যাস শোষিত হয় না, কিন্তু দিনের বেলা 24 ঘন্টায় গাছে শ্বসনের কার্যক্রম চলতে থাকে এবং বিপুল পরিমাণে CO2 গ্যাস উৎপন্ন হয়। বড় বড় গাছে প্রচুর পাতা লেন্টিসেল থাকে, ফলে গাছের নিচে বাতাসে CO2 এর ঘনমাত্রা অনেক বেশি থাকে। অর্থাৎ এই বড় বড় গাছগুলোতে কিন্তু খেয়াল করবো আমরা যে কার্বন ডাইঅক্সাইডের যে ঘনমাত্রা, এটা অনেক বেশি পরিমাণে থাকে গাছের বাতাসের মধ্যে, কারণ ও প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। সো বের করার ফলে বাতাসের ঘনত্বের মধ্যে ওই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন তোমার নিঃশ্বাস নিতে অটোমেটিক কি বলতো কষ্ট হবে, যা শ্বাসকষ্টের কারণ। এজন্য রাতের বেলা গাছের নিচে ঘুমানো বিপজ্জনক। এই ছিল আমাদের খ। এবার দিয়ে আমরা পরে বসে চলে যাই গতে কি বলেছে। দেখো গতে বলা হয়েছে উদ্দীপকের চিত্রে এতে পি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। এতে আছে, এ কোনটা বলতো কি, এইটা এ। এখানে পি সৃষ্টি অর্থাৎ এই যে পুং গ্যামেট যেটা আছে, এই দুটা পুং গ্যামেট কেমনে তৈরি হয়েছে। তো এখন পুং গ্যামেটের প্রক্রিয়া তোমার জানতে হবে। আমি তোমাকে একটু দেখাই পুং গ্যামেটের প্রক্রিয়াটা। যে মনে করো একটা মাতৃকোষ রয়েছে, ধরলাম এটা খ্যাঁচকাটা ধরলাম এভাবে। হ্যাঁ, ধরলাম এটা মাতৃকোষ। এখন এই মাতৃকোষটা প্রথমে কোন বিভাজন হয় বলো দেখি। প্রথমে হবে, অলওয়েজ মনে রাখবা, জনন কোষে সবসময় মিওসিস বিভাজন হয়, মিওসিস হয়। তো মিওসিসের মাধ্যমে একটা কোষ থেকে কটা কোষ তৈরি করবে, 4টা কোষ তৈরি হয় মিওসিসের মাধ্যমে। মাইটোসিসের মাধ্যমে 2টা, মিওসিসের মাধ্যমে কি বলতো 4টা। জনন কোষে অলওয়েজ মিওসিস বিভাজন হয়ে থাকে। তাহলে একটা থেকে মনে করো 4টা কোষ তৈরি করলো, ধরলাম 4টা কোষ তৈরি করছে। তো 3টা আমরা লিখলাম না, কারণ এই একটা যা কাজ করবে ওই 3টাও সেই কাজ করবে, তো আমরা একটা নিয়ে কথা বলতেছি। তো দেখো মাইটোসিস কি বলতো, এটা মিওসিসের মাধ্যমে এটা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এই একটা, এবার পরবর্তী শুধুমাত্র জনন কোষে মিওসিস হয়েছে, এরপরে সবসময় কি বলতো মাইটোসিস হবে। তাও এবার এই একটা কোষ তৈরি করবে আবার কি বলতো 2টা কোষ, এই একটা এই একটা। সো এটাকে বললাম আমরা নালীকোষ বলতে পারি, এটাকে টিউব নিউক্লিয়াস বলতে পারি। এটাকে বললাম টিউব নিউক্লিয়াস, নালীকোষ, আর এটা হচ্ছে জনন কোষ, জেনারেটিভ নিউক্লিয়াস। তা 2টা কোষ তৈরি করছে মাইটোসিসের মাধ্যমে 2টা কোষ তৈরি করলো, একটা টিউব, এটা কি বলতো
নালীকোষ, একটা হচ্ছে জনন কোষ। এবার পরবর্তীতে এই টিউব নিউক্লিয়াসের কাজ হচ্ছে কি বলতো, টিউব তৈরি করা, নালী তৈরি করা। দেখো এই টিউব নিউক্লিয়াসের কাজ হচ্ছে পরবর্তীতে, দেখো ধরলাম পরবর্তীতে কি বলতো ও নালী তৈরি করবে, নালী, এই যে নালী তৈরি করতেছে, ওর কাজই হচ্ছে নালী তৈরি করা, নালী তৈরি করতে করতে আসবেও, ঠিক আছে। আর এই যে জেনারেটিভ নিউক্লিয়াস যেটা আছে ওর কাজ জনন কোষ যেহেতু আবার কি বিভাজন হবে, তাহলে আবার মাইটোসিসের মাধ্যমে ও একটা দুইটা কটা তৈরি করলো বলতো, দুইটা কোষ তৈরি করলো, এই দুটাকে বলা হচ্ছে পুং গ্যামেট বলা হচ্ছে। এই প্রক্রিয়াটা তোমাকে ছবি এঁকে জাস্ট কেমনে হয়েছে ব্যাখ্যা করলে 3-3 পাবো, তুমি বুঝতে পারছো। এখন এই জায়গায় দুটো তৈরি হয়েছে, এটা এখানে হইতে পারে আবার এই জায়গায় হইতে পারে, যে কোনো এটা সমস্যা নেই, এটা তুমি এই যে এখানে হইতে পারে, এটা এখানে হতে পারে, এই পথে হইতে পারে, ঠিক আছে। তো এখন দেখো আমাদের বইয়ের ভাষা দিয়ে একটু আমরা দেখি, চলো বইয়ে কি বলছে একটু দেখা যাক। বইয়ে দেখো সেম ভাবেই বলা হয়েছে যে এখানে গ নাম্বারে দেখো উদ্দীপকে, দেখো উদ্দীপকে পি সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ পুং গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া কথা বলা হয়েছে। পুং গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে মাইক্রোস্পোরোজেনেসিস বলা হয়, এটা আমরা জানি, মাইক্রোস্পোরোজেনেসিস বলা হয় পুং গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে। এবং উৎপত্তি পূর্বকালীন ঘটনা, আয়ের ঘটনাটা কি বলছে দেখো, পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ যেটা বলে মাতৃকোষ, এইটা পরাগ মাতৃকোষটি 2n মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ তৈরি হয়, n মিওসিস বন্ধ করা হয় 4টা হয়, যেটা বলছি। পূর্ণ প্রাপ্তি তার পর পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম শুরু হয়। পরাগরেণুর কেন্দ্রিকাটা যেটা রয়েছে সেটা মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়, এই যে কেন্দ্রিকা যেটা রয়েছে আবার সেটা কি মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হতে থাকবে। এই দেখো ছবি দেখো, আমার 4টা ছবি যেটা এঁকেছিলাম, প্রথমে নর্মালি পরাগরেণুটা আছে, এরপর এই যে দুইটা বিভাজন হয়েছে, একটা জনন কোষ, এটা হচ্ছে টিউব নালী কোষ। আবার দেখো জনন কোষটা কিন্তু আছে, নালী কোষ নালী তৈরি করতে নিচে আসছে, তো ও আবার বিভাজন হয়ে কটা তৈরি করবে, দুইটা তৈরি করবে। এটা হইতে পারে পরাগ নালীতে হইতে পারে, আবার এটা কি পরাগ থলিতে হইতে পারে, কোনো সমস্যা নেই। দেখো পরের অবস্থাটা কি, এই বিভাজনে একটি বড় কোষ একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়, যেটা বলছি আমরা নালী কোষ এবং হচ্ছে জনন কোষ। বড় কোষটিকে নালী কোষ বলা হয়, ছোট কোষটিকে বলে জেনারেটিভ কোষ বলা হয়। জেনারেটিভ কোষ মানে জনন কোষ বলা হচ্ছে। নালী কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালী এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট তৈরি করে, পুং জনন কোষ তৈরি করে। এভাবেই পুং গ্যামেটোফাইটের পুং জনন কোষটা কি বলতো উৎপন্ন হয়। তো আমরা এটাই হুবহু লিখে দিতে আমরা 3-3 পাবো। সো সিম্পল একটা কোশ্চেন, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব বিতে, ভাইয়া সরি, আমরা যাব হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে। তাও ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে যে বি চিহ্নিত এম ও এন, দেখো এম কোনটা, এটা এম, এন কোনটা, এটা হচ্ছে এন, এই যে এন, এই যে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু। আর এন কোনটা, এই যে দুইটা হচ্ছে কোষ, এই দুটাকে বলা হচ্ছে কি বলতো গৌণ নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হচ্ছে গৌণ। আর এটা হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে, এটা ডিম্বাণু। ওকে, এখন দেখো কি বলছে, বি চিহ্নিত চিত্রে এম ও এন এর বিকাশ চিত্র এর উপর নির্ভরশীল মূল্যায়ন করো। এম ও এন এর বিকাশ, এম দুটা কোষ এবং এন এর বিকাশটা মানে পরবর্তী কালটা, নতুন স্পোরের গঠনটা, ঠিক আছে, এর উপর নির্ভরশীল। এ কোনটা, এই যে এ, পুং দুটা কোষ ছিল না, একটা দুইটা ছিল পুং গ্যামেট, এর উপর নির্ভরশীল। কেমনে আমি তোমাকে বলি, এই এমনিই আছে, এভাবেই আছে। ও মনে করো বিচিত্র বি এভাবে আছে, কোনো নড়াচড়া নাই, কোনো কাজ নাই, ওখানে কিন্তু হবে কোনো বিভাজন ওখানে সম্ভব না, পুং গ্যামেট ছাড়া কিন্তু বিভাজন সম্ভব নয়। তো কোনো এক কারণে পরাগায়ন হোক বা যাই হোক, পরাগায়ন অবশ্যই পরাগায়নের মাধ্যমে মনে করো এই পুং গ্যামেটটা চলে আসলো কোথায় বলো তো, কোনোভাবে এই থলিতে চলে আসলো, এই থলিতে চলে আসলো। আসার পর কোষ ছিল কটা বলো তো, দুইটা এখানে ছিল না, এই একটা, এই যে এর বিকাশ বলছে না, এর কাজ কি, তো তোমার ছবি এঁকেও বলতে পারো, ছবি না এঁকে ব্যাখ্যা করতে পারো। সো এই যে দুইটা কোষ ছিল, ওই একটা এসে কি করে বলো তো, এই যে এখানে ডিম্বাণু কিন্তু বসে আছে এন। সো এই যে একটা নিউক্লিয়াস আইসা মানে একটা পুং গ্যামেট এসে এখানে এসে ওর সঙ্গে নিষেক ঘটাবে, যে এই যে প্লাস এন, এটা হচ্ছে টুয়াইস এন, যেটা জাইগট তৈরি হয়ে যাবে, জাইগট। হ্যাঁ, তো এই যে টুয়াইস এন হয়ে গেল, জাইগট তৈরি করলো, এটা হচ্ছে নিষেক হয়ে গেল। কি হয়ে গেল, নিষেক। কারণ আমরা পড়েছি ডিম্বাণু এবং পুং গ্যামেটের যে মিলন, এটাকে বলা হচ্ছে নিষেক বলা হচ্ছে। তাহলে নিষেক কিন্তু হয়ে গেছে, কিন্তু পুং গ্যামেট আরেকটা রয়েছে,
আরেকটা আছে না? তো এই একটা কি করবে, ওই একটা তো এসে কাজ করলো, আরেকটা আছে। তো দেখো আরেকটা সেখানে ওই যে ভিতরে গৌণ নিউক্লিয়াস n+n হয়ে আছে, আগে থেকেই 2n হয়ে আছে, এখানে এসে ওই একটা আবার এসে এই যে আরটা, এই যে দিকে এসে আরটা নিষেধ ঘটাবে। তাহলে কয়বার নিষেধ ঘটলো? একবার তো ঘটছে, আরেকবার ঘটলো না একই ভ্রূণে, তখন কি হলো? তখন এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। দুইবার হওয়াকে বলা হচ্ছে কি বলতো? দ্বিনিষেক বলা হচ্ছে। তাহলে কি হলো? এটা তিনটা মিলে ট্রিপ্লয়েড, এটা শস্য বলা হচ্ছে, কি বলতো? শস্য বলা হচ্ছে এটাকে, এটা বলা হচ্ছে শস্য, ঠিক আছে? তো এই যে প্রক্রিয়াটা 3n তৈরি হইলো, 2n তৈরি হইলো, এবং পুরোটা মিলে যদি বীজ বলা যায়, পুরো ভুনোটা মিলে যদি বীজ বলি এটাকে, তো এটাকে আমি আগে বলতে পারতাম না। ওই যে এই যে মামা আসার পর কিন্তু আমি বলতে পারতেছি, ওকে, যে এই যে গ্যামেটটা আসার পর কিন্তু তুমি বলতে পারতেছো যে হ্যাঁ এটা পসিবল। এইটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে। আমি তোমাকে যা বললাম এটা তোমাকে নিজের ভাষায় তুমি এক্সপ্লেন করতে পারো, বা আমাদের যে বইয়ের ভাষায় তুমি এক্সপ্লেন করতে পারো। চলো দেখি আমাদের বইয়ের ভাষায় কি বলেছে, চলো দেখা যাক। দেখি ইজি বায়োলজি কি বলেছে। এই দেখো সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে দিয়েছি আমরা। আই হোপ তুমি লিখতে পারবা, 4-এ 4 পাওয়া সম্ভব। তোমার চিত্র দিলে আরো ভালো, ওকে, যদি চিত্র দিয়ে ব্যাখ্যা করতে পারো সে তোমার জন্য আরো পজিটিভ, ওকে। উদ্দীপকের প্রদর্শিত চিত্রে বি হলো স্ত্রী গ্যামেটোফাইট, যেটা বললাম, যার MON চিহ্নিত অংশ হলো সেকেন্ডারি নিউক্লিয়াস, যেখানে দেখিয়েছি ডিম্বাণু একটা রয়েছে, এটা সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ নিউক্লিয়াস। আর এ হলো পুং গ্যামেটোফাইট, লাস্ট স্টেপ। MON এর বিকাশ অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াস ও ডিম্বাণুর বিকাশ পুং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। একটু আগে বলেছি কিন্তু পুরোপুরি পরবর্তী কালটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। নিচে যা বিশ্লেষণ করা হলো, দেখো আবৃতবীজী উদ্ভিদ যেগুলো রয়েছে এগুলা কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে দ্বিনিষেকের মাধ্যমে হয়। ওই যে দ্বিনিষেক দেখেছি আমি 3n ট্রিপ্লয়েড, আচ্ছা, এর বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনিষেক। এই প্রক্রিয়ায় একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুংগ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। দেখো বুঝছো জিনিসটা, যে একবার কিন্তু নর্মালি ডিম্বাণুর সঙ্গে বিক্রি হয়েছে, নিষেক হয়েছে, এবং অপর আরেকটা পুংগ্যামেট কিন্তু সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াসের সঙ্গে মনে করো নিষেক ঘটায়, দ্বিনিষেক হয়েছে। দুইবার একই একটা পর্যায়ে দুইবার নিষেক হয়েছে, এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। ফলে ডিম্বাণু জাইগোট পরিণত হয়, এই যে ডিম্বাণুটা জাইগোট হয়ে যায়, ভ্রূণ হয়ে যায়, এবং ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়, 2n হয়ে যায়, একটু আগে দেখিয়েছি আমি। কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াসটা ডিপ্লয়েড, ওই যে NN ছিল এবং আরেকটা পুংগ্যামেট থেকে এন এসে ডিপ্লয়েড হয়ে গেছে, আমি ছবি দেখিয়েছি। আচ্ছা, জাইগোট এবার আসো। পরেরটা কি বলেছে? জাইগোটের বিশ্রাম শেষে, মানে জাইগোট যখন কাজ শেষ হয় তখন মাইটোটিক বিভাজন শুরু হয়। জাইগোটের কাজ তো ওই যে পরবর্তী মাইটোসিস বিভাজন শুরু করবে। প্রথম বিভাজন আড়াআড়ি ভাবে হয়, ফলে এটি দ্বিকোষী আদি ভ্রূণ গঠিত হয়, এবং আদি ভ্রূণটি ক্রম বিভাজন ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয়। এই আদিকোষীর ক্রম বিভাজন বিভিন্ন ধাপ আছে, অনেকগুলো ধাপ শেষ করার পর লাস্ট বিকাশের মাধ্যমে সে একটা পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয়ে যায়। এবং এই ভ্রূণ উৎপন্ন হওয়ার সাথে সাথে কিন্তু শস্য নিউক্লিয়াসটা কিন্তু কি বলতো মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দেখো আবার নিউক্লিয়াস তৈরি করে। এই যে ভ্রূণ উৎপন্ন হওয়ার সাথে সাথে শস্য নিউক্লিয়াসটি দ্রুত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি করে, শস্যটা আবার অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। বুঝতে পারছো? দেখো নিউক্লিয়াসগুলা সাইটোপ্লাজমের সমন্বয় কোষে পরিণত হয়ে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করে, অর্থাৎ দ্বিনিষেক প্রক্রিয়া ডিম্বাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াস বিকাশ লাভ করে। অর্থাৎ দ্বিনিষেকের মাধ্যমে কিন্তু ডিম্বাণুটা এবং সেকেন্ড নিউক্লিয়াসটা আলটিমেটলি কি বলতো শস্যে পরিণত হতে পারে। ওকে, এই শস্যে পরিণত হতে হয়, কিন্তু এটা সম্ভব হতো না যদি পুং গ্যামেটোফাইট বা পুং গ্যামেট না থাকতো। অর্থাৎ যেটা বললাম আমি, পুং গ্যামেট যদি না আসতো তাহলে ডিম্বাণুর আর এবং হচ্ছে ওই যে গৌণ নিউক্লিয়াসের কোনো কাজই নেই, ওরা ওইরকমই থেকে যেত সারা জীবন, সেখানে শস্য হইতো না, সে জাইগোট উৎপন্ন হতো না, পরবর্তী ধাপে আর কোনো কি বলতো ফুলও হতো না। পুং গ্যামেট এর কারণেই সেকেন্ডারি নিউক্লিয়াস ও ডিম্বাণু বিকশিত হতে পারে। অতএব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উদ্দীপকের বি চিত্রে MON অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা গৌণ নিউক্লিয়াস ও ডিম্বাণুর বিকাশ এর উপর নির্ভরশীল, পুরোপুরি নির্ভরশীল আমরা বলতে পারি। তো এই ছিল আমাদের এই ঢাকা বোর্ড 2020 সমাধান। তোমরা এখনো যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো।